আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাই সবাইকে। আজকে আমাদের 11তম অধ্যায় কেমিস্ট্রির খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। সবাই আশা করি ভালো আছো, আর আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলো কথা না বলে আমরা শুরু করছি, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। হ্যাঁ, খনিজ সম্পদ একটি আতঙ্কিত অধ্যায়ের নাম সবাই বলে। তারপরেও আহ, এই আতঙ্কিত অধ্যায়টি আমরা সহজ করেই আলোচনা করার চেষ্টা করব। কোনো আতঙ্ক নয়, আতঙ্ক যেখানে আমরা আছি সেখানে সহজ করে দেওয়া আমাদের কাজ। ওকে, সুতরাং নো টেনশন, চিন্তা ছাড়াই ক্লাসটি করতে বসো। আর আমাদের ফেসবুক পেজটি যারা এখনো ফলো করো নাই, অ্যাটম সায়েন্স একাডেমি ডট রাজ, আজকেই এটি ফলো করে ফেলো। আমাদের একটি চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলে, তোমরা খুঁজবা, খুঁজে আমরা লিঙ্ক দিয়ে দেবো আমাদের পেজে, তোমরা ওখান থেকে প্লিজ আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে রাখবা। আর দেখতে থাকো আমাদের ভিডিওগুলো, লেকচারগুলো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে না লাগে তাও দেখতে থাকো, ইনশাল্লাহ ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে। তো চলো শুরু করে ফেলি। আমাদের আজকে আলোচনার প্রথম পর্বটাই হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম। এখানে অনেকগুলো পার্ট আছে, আমি পার্টগুলোকে সুন্দর করে বই থেকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে ফাইন করে পার্ট ফাট করে দিয়েছি। হ্যাঁ, প্রথম পার্ট যেমন জীবাশ্ম জ্বালানি, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়ামের উপাদানসমূহ, তাদের পৃথকীকরণ, এভাবে ধীরে 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 অনেকগুলো পার্ট আছে। মোটামুটি আহ অনেকগুলো পার্ট আছে এখানে। হ্যাঁ, মোটামুটি হচ্ছে 16-17টা পার্ট আছে এইখান থেকে। এবং তোমাদের এবার যারা এসএসসি পরীক্ষার্থী তাদের কিন্তু ওই পলিমারটা নাই। হ্যাঁ, পলিমারটা নাই, তো পলিমারটা ধরলে মোটামুটি 19টা পার্ট আছে। তো ওই 19টা পার্টে আমরা এই অধ্যায়টি আলোচনা শেষ করব। কিভাবে আলোচনা করা যায় প্রথম ভিডিওটা আমরা তোমাদেরকে দিব, তোমাদের পরামর্শ থাকলে আমরা তখন দেখে দেখে ধীরে ধীরে বাকি ক্লাসগুলো করার চেষ্টা করব। তাহলে আমরা এইভাবে প্রথম পার্টটা পড়াবো, এবং তোমরা জানাবা যে আমি এটা কি পার্ট ওয়াইজ লেকচার দেবো নাকি পুরোটাই অন শর্ট একটা পুরো ক্লাস লং লং ভিডিও করে ফেলবো। তো যাই হোক, আমরা শুরু করি, তো তখন দেখা যাবে ইনশাল্লাহ। তো চলো চলে যাই আমরা পার্টে প্রথম পার্টে যাই। তো এর সম্পাদকীয় বলে নিচ্ছি। সম্পাদকীয় দেখো, একটা ফসিল ফুয়েল, একটা জীবাশ্ম জ্বালানি, একটি মাছ একটি দেখা যাচ্ছে, এবং তার হাড্ডিসার দেহাবশেষ পড়ে আছে। তো এখান থেকে একটি ধারণা পাওয়া যাচ্ছে যে বহু বছর আগে, হাজার হাজার বছর আগে, মিলিয়ন মিলিয়ন বছর আগে বড় বড় উদ্ভিদ এবং বড় বড় প্রাণীগুলো ছিল, ডাইনোসর ছিল, মানুষগুলো তো অনেক লম্বা ছিল। আজ শামুক জাতি বিভিন্ন ভূমিকম্প, তারপর প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই উদ্ভিদগুলো মাটির নিচে চাপা পড়ে আছে। মাটির নিচে বিভিন্ন চাপের মাধ্যমে উদ্ভিদগুলো, প্রাণীগুলো মাটির নিচে চাপা পড়ে আছে। এবং এই দীর্ঘদিন থেকে 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 এই মানে জীবগুলো, আমরা জানি যে জীব তো দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। তাহলে এই উদ্ভিদ থেকে তখন আমরা পেয়ে যাই কয়লা। মাটির নিচে বড় বড় উদ্ভিদগুলো দীর্ঘদিন পড়ে থাকলে সেটা কয়লায় রূপান্তর হয়। এবং তোমরা জানো যে প্রাণীগুলো যখন দীর্ঘদিন মাটির নিচে পড়ে থাকে, তো সেখান থেকে পেট্রোলিয়াম মানে তেল পাওয়া যায়। প্রথমত এটা আহ, তেল আকারে পাওয়া যাবে, অপরিশোধিত তেল, যাকে ক্রুড অয়েল বলা হয়। ক্রুড অয়েল বলা হয়। তো এটাকে আবার ঠিক করার জন্য, মানে এই এই ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলগুলোকে আবার পরিশোধন করা যায় বিভিন্ন তাপমাত্রায়, তখন আমরা ন্যাফথা, ডিজেল, কেরোসিন ইত্যাদি পেয়ে যাবো। তোমরা পরবর্তী পার্টগুলোতে দেখতে পারবা। আমি জাস্ট খালি কি পড়াবো, কি আছে অধ্যায়ের, তারপরে এখানে আলোচনা করা হবে হাইড্রোকার্বন নিয়ে, জৈব যৌগ নিয়ে, জৈব যৌগ কাকে বলা হয়, অজৈব যৌগ কাকে বলা হয়, হাইড্রোকার্বন কি, নন হাইড্রোকার্বন কি। ধীরে ধীরে আস্তে আস্তে অ্যালকেন আসবে, অ্যালকিন আসবে, অ্যালকাইন আসবে, আরও আসবে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড, তারপরে শেষে হচ্ছে পলিমার। তারপরে তো পড়াটা শেষ। রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা বলেছেন, সহজ করে বলতে আমায় কহ যে, সহজ করে যাই কি বলা অত সহজে। পজ করো, একটু পজ করো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো আমাদের ক্লাসগুলো দেখো, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবা। আমি তোমাদের আগেই বলে দিচ্ছি অধ্যায়টি খুব সহজ, এবং আলোচনাগুলো খুবই প্রাণবন্ত হবে আশা করছি। শুনলে খাতা কলম নিয়ে বসো, লিখলে পারবা। তো আমরা প্রথম পার্টটা একটু পড়ছিলাম এবং কিছু কথা বলে ফেলেছিলাম। দেখো তোমরা আমাদের বোর্ডের, দেখো কিছু লেখা আছে, মোটামুটি 5টা লাইন আছে। এই খুব ইম্পর্টেন্ট লাইনগুলো, একটু তোমাদের যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, আমি বিস্তারিত কথা বলবো পরে, যখন পার্ট পার্ট করে অধ্যায়গুলো, যখন পার্ট লেসন ওয়াইজ ক্লাসগুলো নেব তখন। একটু খেয়াল করো, আমাদের এখানে 5টা লাইন আছে, খুব ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবা, লিখে রাখবা, খুবই খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীর বয়স কত? 4.54 বিলিয়ন বছর।
এটা কিন্তু এমসিকিউতে পড়ে। হ্যাঁ, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এদেরকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। যেমন বলছিলাম যে যে কয়লা, যে পেট্রোলিয়াম গ্যাস মানে তেল, এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। এগুলো কিন্তু জীবাশ্ম জ্বালানি। হ্যাঁ, এগুলোকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলা হয়, আমরা একটু পরে দেখবো। আর জীব থেকে প্রাপ্ত জ্বালানিগুলোকেই জীবাশ্ম জ্বালানি বলা হয়, এটা তো আমরা আলোচনা করব। জীবাশ্ম জ্বালানি তৈরি ইতিহাস, এটা কিভাবে হয়েছে, উদ্ভিদ প্রাণী উলট পালট, হ্যাঁ, মাটি চাপা, আমি কিছুক্ষণ আগে বলছিলাম ইম্পর্টেন্ট বিষয়গুলো। কয়লার মূল উপাদান কার্বন, খুবই খুব ইম্পর্টেন্ট যে কয়লার মূল উপাদান কার্বন। এবং আমরা আরো জানি যে কার্বন এবং কার্বনের যৌগগুলোকে উত্তম জ্বালানি বলা হয়, যেখানে কার্বন থাকে আর কার্বনের যৌগ থাকে, এগুলো উত্তম জ্বালানি। আলোচনা হবে পরে। চলো আমরা দেখি পরের পড়াগুলো। এখানে কিছু কথা আছে, যেমন কয়লার প্রধান উপাদান কি, কার্বন, কিছুক্ষণ আগে বলছিলাম। আমাদের উত্তরগুলো সাইডে দেওয়া আছে, একটু দেখে নিবা, ঢেকে নিয়ে পড়াশোনা করবা, তারপরে না হলে মিলাই নিবা। তো কয়লার প্রধান উপাদান কি, কার্বন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে কি, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, আমরা আলোচনা পরে করব। পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানগুলো আলোচনা হবে। মোমে কার্বনের সাথে কোন মৌলটি থাকে, এটা থাকে হচ্ছে হাইড্রোজেন। তো বিষয়গুলো নিয়ে সামনে আমাদের বিস্তারিত আলোচনা আছে, একটু পড়ে নিলেই হবে। আমি এখানে খুব বেশি কিছু বললাম না। ক্লাস 9-এ যারা স্টুডেন্ট তাদের জন্য যখন আলোচনা করব, এবং আমাদের যে গ্রুপ রয়েছে প্রাইভেট গ্রুপ, সেখানে এগুলো বিস্তারিত আলোচনা করা আছে। ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলে যে দেখবা প্লেলিস্ট আছে, ওইখান থেকে পার্ট পার্ট করে প্রত্যেকটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা আছে। সামনে তোমাদের যেহেতু প্রি টেস্ট পরীক্ষা এবং সামনে টেস্ট পরীক্ষা, মেনলি প্রি টেস্ট পরীক্ষার জন্য আমি বিস্তারিত আলোচনা করছি না, যতটুকু না আলোচনা করলেই নয় ততটুকু আলোচনা করছি। আমি চলে যাচ্ছি তোমাদের ডিফিকাল্ট বিষয়গুলোর দিকে, ধীরে ধীরে সহজ থেকে আস্তে আস্তে কঠিন দিয়ে যাব। তবে কঠিন বলে কিছু নয়, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে সবকিছু। তো চলো আমরা এখন দেখবো হচ্ছে জীবাশ্ম জ্বালানি, প্রথম পার্টটা। তাহলে এখানে পার্ট প্রথম যেটা ছিল, এটা ছিল জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি। তো এই জীবাশ্ম জ্বালানি মানে হচ্ছে জীব থেকে যে জ্বালানিগুলো পাওয়া যায়। যেমন জীব মানে উদ্ভিদ, জীব দুই প্রকার, উদ্ভিদ এবং প্রাণী। জীবের উদ্ভিদ থেকে কয়লা, এটা জীব হচ্ছে প্রাণী, প্রাণী থেকে তেল। তাহলে এই যে কয়লা এবং তেল, তো এই কয়লা এবং তেলগুলোই তো জীব থেকে পাওয়া যাচ্ছে, সুতরাং এইটাই হচ্ছে কি জীবাশ্ম জ্বালানি। এগুলো হচ্ছে কি জীবাশ্ম জ্বালানি। তাহলে কয়লা এবং তেল কি জীবাশ্ম জ্বালানি। তো এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা আছে, আমি খুব একটা আলোচনা করলাম না। যেটা খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো নিয়ে টাচ দিয়ে যাবো খালি। হ্যাঁ, আমি সামনে তোমাদের যেটা কঠিন বলে মনে করো, আমাদের অনেক তোমরা কমেন্ট করেছো, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো জীবাশ্ম জ্বালানি কাকে বলা হয়, ওই তো কথা বললাম যে জীব থেকে প্রাপ্ত জ্বালানিগুলো যেমন কয়লা, তেল, সেগুলো কি বলা হয় জীবাশ্ম জ্বালানি। একটু পড়ে নিব, অনেক ইম্পর্টেন্ট কোশ্চিনটা, শর্ট কোশ্চিন, ক অথবা খ, জ্ঞানমূলক অনুধাবনমূলক কোশ্চিন, এটা পড়বে, একটু পড়ে নিবা। আচ্ছা দেখো, উদ্ভিদ এবং প্রাণীর মৃত্যুর পরে হাজার হাজার বছর ধরে মাটিতে মিশে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয়ে যেসব জ্বালানির সৃষ্টি হয় তাদেরকে জীবাশ্ম জ্বালানি বলে। এরা কারা, এরা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদ থেকে কয়লা এবং প্রাণী থেকে তেল হয় আর কি। হ্যাঁ, এই বিষয়গুলা একটু পড়ে নিলেই হয়। সকল জ্বালানির যে মূল উপাদান কি, কার্বন এবং কার্বনের যৌগ, এগুলো ইম্পর্টেন্ট। আর এই লাইনগুলো যেমন জীবাশ্ম জ্বালানির ব্যবহারগুলো উল্লেখ করো, এগুলো যেমন বিদ্যুৎ শিল্পে, রাসায়নিক শিল্পে, পেট্রোকেমিক্যাল জ্বালানি শিল্পে, এগুলো পড়া যায়, এগুলো পড়লে এমসিকিউ গুলো আমাদের সহজ হবে আর কি। তাই কার্বন যৌগই হচ্ছে উত্তম জ্বালানি, এটা নিজেরাই পড়তে পারবা। পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয় কেন, আমি যে কথা বলছিলাম যে ওই যে জীবের যে প্রাণীগুলো রয়েছে, প্রাণীগুলো থেকে যে তেল পাওয়া যায় সেটি হচ্ছে পেট্রোলিয়াম। তবে এটা অপরিশোধিত থাকে, সেটাকে আবার বিভিন্নভাবে বিভিন্ন তাপমাত্রায় এটা চেঞ্জ করে করে তখন এটাকে আমরা ন্যাফথা, ডিজেল, কেরোসিন ইত্যাদিতে পাবো। এটা পরে যখন টপিকে যাব তখন আমরা আলোচনা করব। যেমন অ্যালকেন সমূহ, একটা কোশ্চিন আছে, অ্যালকেন সমূহকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কেন। এ বিষয়গুলা অত কঠিন না, পারবা তোমরা। ইথানল একটি পরিবেশ বান্ধব জ্বালানি, ব্যাখ্যা করো। এটা অত গুরুত্বপূর্ণ খুবই, তবে অত কঠিন না। হ্যাঁ, নিজেরাই পড়লে পারবা। তো আমরা যদি একটা কথা হচ্ছে, লাইনটা বলে দিই তোমাদের পড়তে সুবিধা হবে। জ্বালানি হিসেবে যদি আমরা ইথানল ব্যবহার করি তাহলে পরিবেশকে দূষণ মুক্ত রাখে। হ্যাঁ, আবার বলছি দেখো, জ্বালানি হিসেবে যদি ইথানল ব্যবহার করা হয়, যেটা পরিবেশকে দূষণ মুক্ত রাখে, তাহলে আমরা ইথানল ব্যবহার করতেই পারি, কারণ ইথানল একটি পরিবেশ বান্ধব জ্বালানি। তোমরা একটু পড়ে নিবা, এটা সহজ, অত কঠিন না, পেরে যাবা। আর একটা বিষয় যে আমি যখন যে পার্টটি আলোচনা করি, প্রত্যেকটা পার্টের সাথে সাথেই পার্ট রিলেটেড এমসিকিউ কথাগুলো বলে ফেলি, যে কয়টা এমসিকিউ এখান থেকে হওয়া সম্ভব। 15 থেকে বিশ্লেষণ করে 25 সাল পর্যন্ত সমস্ত এমসিকিউ দেখেছি গবেষণা করে, এবং ওই পার্টের মধ্যে যে এমসিকিউ গুলো হওয়া দরকার ওগুলো সেট করা আছে। ওইটা পড়লেই তোমরা পারবা। যেমন একটি কোশ্চেন আমি গল্প করতে করতে বলেছিলাম যে নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি,
দেখো কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস কিন্তু জীবাশ্ম জ্বালানি। তাহলে জীবাশ্ম জ্বালানি নয় কোনটি? যে মাটি। হ্যাঁ, একটু পড়লে তোমরা পারবা, এটা পারবা, এটা নিয়ে কত কঠিন কিছু না। আমরা একটু সামনে যাচ্ছি। তাহলে এই মুহূর্তে আমরা এখন চলে যাব পার্ট 2 নিয়ে কথা বলবো। হ্যাঁ, পার্ট 2 নিয়ে কথা বলবো। পার্ট 2 নিয়ে কথা বলার পর আমরা একটা ভিডিওটা কাট করে দিয়ে দেবো, তারপরে আমরা হয়তো আবারও দেবো একসাথে দীর্ঘক্ষণ। প্রথম অনলাইনে ক্লাস নিচ্ছি, এর আগে হয়তো ক্লাস এভাবে নেওয়া হয় নাই। তোমাদের মতামত আমাদেরকে সহযোগিতা করবে। আমি আরেকটা পার্ট পড়িয়ে নিব, এটা আমি দিয়ে দেবো আমাদের চ্যানেলে। তারপরে তোমাদের মতামত, কমেন্ট ইত্যাদির সহযোগিতায় আমরা পরের পার্টগুলো আস্তে আস্তে আলোচনা করব। দেখো পরের পার্টটা খুবই সহজ। প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস কাকে বলা হয়? প্রাকৃতিক গ্যাস কাকে বলা হয় দেখো তো একটু বোঝা যায় কিনা এখান থেকে লেখাটা। জীবাশ্ম থেকে প্রাপ্ত হাইড্রোকার্বন গ্যাসের মিশ্রণকে, জীবাশ্ম থেকে প্রাপ্ত, দেখো জীবাশ্ম থেকে প্রাপ্ত হাইড্রোকার্বন গ্যাসের মিশ্রণকে প্রাকৃতিক গ্যাস বলে। এর প্রধান উপাদান হচ্ছে মিথেন। এর প্রধান উপাদান মিথেন। এখানে একটু তোমাদের বইয়ের টেক্সট রিডিং দেওয়া আছে, তো এই রিডিং থেকে আমি একটু ছক বানিয়ে রেখেছি তোমাদের জন্য। জাস্ট ছকটা সুন্দর করে একটু দেখে নিলে, হ্যাঁ, একটু স্ক্রিনশট দিলে বা একটু পজ করে ভিডিওটা পড়লে সহজ, অত কঠিন না। তো জীবাশ্ম জ্বালানি থেকে যে আমরা প্রাকৃতিক গ্যাসগুলো পাই, তো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। হ্যাঁ, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। এটা প্রায় 80% থাকে। আর অন্যান্য উপাদানও রয়েছে, যেমন ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন। এগুলো হচ্ছে যেমন 7% ইথেন থাকে, 6% প্রোপেন থাকে, বিউটেন আইসোবিউটেন থাকে 4%, পেন্টেন থাকে 3%। আর একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বাংলাদেশে প্রাপ্ত মিথেন, বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সেখানে মিথেনের পরিমাণ অনেক বেশি থাকে, অনেক বেশি। এই যে কোশ্চেনটা, বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ হচ্ছে 99.99%, অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে আমাদের পার্ট 2 অত কঠিন ছিল না। পার্ট 2 এ ছিল প্রাকৃতিক গ্যাস কি, যে যেমন আমি বললাম যে তোমাদের আরেকবার দেখাই দিই, তোমাদের বইয়েও এটা সুন্দর করে দেওয়া আছে, জাস্ট এই বইয়ের যা ছিল বইয়ের টুকুই। জীবাশ্ম থেকে প্রাপ্ত হাইড্রোকার্বন গ্যাসের মিশ্রণকে, প্রাপ্ত হাইড্রোকার্বন গ্যাসের মিশ্রণকে প্রাকৃতিক গ্যাস বলে। তাহলে প্রাকৃতিক গ্যাস কি শুধু মিথেনকে বোঝায়? না, এটা হচ্ছে কয়েকটি গ্যাসের মিশ্রণ, হাইড্রোকার্বন গ্যাসের মিশ্রণ। হাইড্রোকার্বন বলতে যেমন অ্যালকেন, ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, এগুলো বোঝায়। তো এগুলোর মিশ্রণ মিলিয়ে হয় কি প্রাকৃতিক গ্যাস। দেখো মিশ্রণ বলেছি, মিশ্রণ বলতে মিথেন, মেনলি আমরা মিথেন মনে করি। মিথেনের সাথে আরো মিশ্রণ রয়েছে, ইথেনের, প্রোপেনের, বিউটেনের, আইসোবিউটেন, পেন্টেন ইত্যাদি। এগুলো হাইড্রোকার্বন বলা হয়। আমরা যখন হাইড্রোকার্বনের পার্টটা পড়বো তখন তোমরা আরো ভালো করে বুঝবা যে মিথেন, ইথেন, প্রোপেন এগুলো হাইড্রোকার্বন। তাহলে প্রাকৃতিক গ্যাসের মধ্যে অন্যান্য আরো হাইড্রোকার্বন আছে, যেমন ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন, এগুলোর মিশ্রণ আছে, কোনটা 3%, 4%, 6%, এভাবে তারা মিশ্রণ করে একটা প্রাকৃতিক গ্যাস তৈরি হয়েছে। প্রাকৃতিক গ্যাস কিন্তু একটা মিশ্রণের সমন্বয়ে তৈরি। হ্যাঁ, বাট অন্যান্য কান্ট্রিতে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় এটা 80% থাকে মিথেন, বাকিগুলো 20% যেভাবে দেওয়া থাকে। কিন্তু তোমাদের জেনে রাখা দরকার, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে বাংলাদেশে যে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস, এখানে কিন্তু 99.99%ই কিন্তু মিথেন। আর বাকি ওই যে অনেক কম, খুবই ক্ষুদ্র 0.01% হয়তো বা অন্যান্য হাইড্রোকার্বনগুলো থাকে। তো আমি এই পার্টের পরে পার্ট রিলেটেড যে প্রশ্নাবলীগুলো আছে, এখান থেকে আমরা দেখবো যে কিছু প্রশ্ন কি কি পড়েছে। যেমন একটা কোশ্চেন আছে এখানে, যেমন প্রাকৃতিক গ্যাস কি, এটা বলেছি। প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলো লিখো, এটা আলোচনা করলাম। আর দেখি এখান থেকে কোনো কোশ্চেন করেছে কিনা। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন, কারণ 80% পড়ে অন্যান্য দেশে, বাংলাদেশে তো বুঝতে পারছো 99.99%। আর এলপিজি এর পুনরূপটা কি, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা দেখে নিবা, এটা অত কঠিন না। এলপিজি কি? এই যে লিকুইড পেট্রোলিয়াম, লিকুইফাইড পেট্রোলিয়াম, এর সংক্ষিপ্ত রূপ হলো এলপিজি। পেট্রোলিয়ামকে আংশিক পাতনের মাধ্যমে পৃথক করা হলে 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত স্ফুটনাঙ্কে পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যায়। আর এই গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করে সিলিন্ডারে ভর্তি করে এটা বাজারে ছাড়া হয়। এইটাই হলো এলপিজি গ্যাস, যেটা আমরা রান্নাবান্নার কাজে বা অন্যান্য কাজে ব্যবহার করি। এগুলো অত কঠিন না। আমার টার্গেট হচ্ছে তোমাদের যেটা সবচেয়ে ডিফিকাল্ট বিষয়গুলো, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এগুলো একটু হালকা বলে যাচ্ছি আর কি, যাতে করে মনে থাকে। তো আচ্ছা, মোটামুটি এই শেষ করলাম। এখান থেকে কিছু এমসিকিউ কোয়েশ্চেন্স থাকে, তো আহামরি এখান থেকে বড় ধরনের সিকিউ কোনো কোয়েশ্চেন্স থাকে না। পার্ট 2 এর কথা বলছিলাম, তাহলে আমরা দেখি পার্ট 2 ছিল প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসে শতকরা কত ভাগ ইথেন থাকে? 7 ভাগ, একটু আগে বলছিলাম। প্রাকৃতিক গ্যাসে মিথেন শতকরা পরিমাণ কত? এটা অন্যান্য কান্ট্রিতে কিন্তু 80 ভাগ, কিন্তু এটা বাংলাদেশে বললে এটা 99.99 ভাগ হতো। মেনলি হচ্ছে প্রাকৃতিক গ্যাসে মিথেন শতকরা পরিমাণ হচ্ছে কিন্তু 80 ভাগ। যদি এটা বাংলাদেশ বলতো তাহলে আমরা বলতাম 99.99 ভাগ। তো এই পরের কোশ্চেনটা আশা করি তোমরা পারবা। পরের কোশ্চেনটা বলছে যে বাংলাদেশে
বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত? তখন কিন্তু 99.99% হবে। এখানে কিন্তু বাংলাদেশ উল্লেখ নাই। যদি বাংলাদেশ উল্লেখ না থাকে তাহলে 80 ভাগ। প্রাকৃতিক গ্যাসে পেন্টনের পরিমাণ কত? এটা কিন্তু 3%, 3%। এটা আমরা ছকে দেখেছি। ছকটা পড়ে নিলে হবে। প্রাকৃতিক গ্যাসে পেন্টনের শতকরা পরিমাণ কত? 3%। বললাম, দুবার বলা হয়েছে। প্রাকৃতিক গ্যাস সাধারণত কত শতাংশ প্রোপেন পাওয়া যায়? হ্যাঁ, এটা বোর্ডের কোশ্চেন, সিলেট বোর্ড 15-তে পড়েছিল। তো প্রোপেনের পরিমাণ হচ্ছে, এটা কত পার্সেন্ট? 6%। তোমরা একটু যদি ছকটা আরেকবার দেখে নাও, দেখো প্রোপেনের পার্সেন্ট, দেখো প্রোপেন কিন্তু 6%, দেখছো না? প্রোপেন হচ্ছে 6%, ইথেন হচ্ছে 7%, পেন্টেন 3%। এই ছকটা পড়লে যেমন দেখো মিথেন কিন্তু 80%, মিথেন কত পার্সেন্ট? 80% এই উপাদান। এটা কোথায়? অন্যান্য কান্ট্রিতে। বাট বাংলাদেশে প্রাপ্ত যেটা প্রাকৃতিক গ্যাস, সেখানে কিন্তু মিথেনের পরিমাণ 99.99%। সুতরাং এই ছিল আলোচনা আমাদের পার্ট 2-এর। আমার মনে হয় যে এই পার্ট 2-এর পরে তোমাদের সেরকম কোনো ডিফিকাল্টি নাই, অত অত কঠিন ছিল না। একটু মানে শুনলে কথাগুলো এবং খাতায় লিখলে আর পড়লে। টেক্সট বইটা পড়ো। টেক্সট বই পড়লে আমাদের এই যে বইগুলা, যারা অফলাইন ব্যাচে আমাদের সাথে যুক্ত আছো তাদেরকে আমরা এগুলো সাপ্লাই করি ফ্রিতেই। যারা বাইরে আছো, অনলাইন ক্লাসগুলো উপভোগ করছো, তারা আমাদের সাথে যোগাযোগ রাখলে আমাদের পেইড ভার্সন আছে, পেইড ব্যাচ, ওইখানে এগুলো বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা ইচ্ছে করলে আমাদের বইগুলো সংগ্রহ করতে পারবে। খুবই সুন্দর করে সাজানো গোছানো বই। নিজে নিজেই আস্তে 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 ধীরে ধীরে পড়লে তোমরা এগুলো সম্পর্কে ভালো জানতে পারবা, বুঝতে পারবা। এই পরীক্ষা 100% প্রিপারেশন নেওয়ার জন্য ইনশাল্লাহ এটাই যথেষ্ট হবে। তো আজকে পার্ট 2 পর্যন্ত আলোচনা করলাম। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকের আমাদের সেশনটি উপভোগ করার জন্য, এবং স্বাগত জানাচ্ছি অগ্রিম আমাদের আগামী পর্বটি দেখার জন্য। আমাদের নেক্সট পর্বটি হচ্ছে পেট্রোলিয়ামের উপাদান ও তাদের পৃথকীকরণ, পার্ট 3 আলোচনা করা হবে। ততক্ষণ বিদায়। সবাই সুস্থ থাকো, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।